সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনূর। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। শাহনূর ভাই, আমাদের কবিবাড়িতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুবই ভালো আছি এবং আমাকে ডাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাহিত্য আপনাকে কি দিয়েছে, সাহিত্য আপনাকে কি দেয়নি, সাহিত্য নিয়ে আপনি এই মুহূর্তে কি মেসেজ আমাকে দিবেন বা আমাদের দিবেন? সাহিত্য মানুষকে সরলতা শেখায়, সাহিত্য মানুষকে জ্ঞান বিজ্ঞানের দিকে পথে হাঁটায়। সাহিত্য একটি মহাসাগর। যখনই এই প্রশ্ন আপনার মাথায় আসবে তখনই বুঝতে হবে যে আপনি সাহিত্যের মহাসাগরে পা রেখেছেন, সাঁতার কাটছেন। তো সাহিত্য মানুষকে, আমি যেটা বললাম, মানুষকে সরল পথ দেখায়, সঠিক পথ দেখায় এবং সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ বলা হয়। আপনি একটি চমৎকার কথা বলেছেন যে সাহিত্য মানুষকে সরলতা শেখায়। তাহলে কি আপনি একজন, যেহেতু কবি, একজন লেখক, আপনি কি নিজেকে সহজ সরল বলে দাবি করেন? কিন্তু সহজ সরল মানে কি বোকা শোকা এরকম কিছু আসলে কি? না, সহজ সরল মানে বোকা না। সহজ, আমি নিজেকে অবশ্যই সহজ এবং সরল মনে করি, কারণ আমার স্বভাবটাই এরকম। আর আমি মনে করি প্রত্যেক সাহিত্যিক লেখক যারা আছেন এরা স্বভাবত সরলই হন। এটা বোকামি না, এটা হচ্ছে সরলতা। আর সরলতা হচ্ছে মহত্ব। মানুষ যত সরল হয়, তত সৎ হয়, তত মহৎ হয়। তাদের চালাকির আশ্রয় নিতে হয় না। এটা বাস্তবতা। মানে এরকম বিষয়টা, সরল মানুষ ভালো মানুষ, সরল মানুষ তার ভেতরে কোনো প্যাচ গোছ এরকম কিছু থাকে না। কিন্তু আমাদের সমাজটা কেমন যেন হয়ে গেছে শাহনূর ভাই। সরল মানুষ দেখলেই ধূর্ত মানুষ তাকে ঠকাতে চায়, ধূর্ত মানুষ তাকে পরাজিত করা যায় কিনা কৌশলগতভাবে এগুলি খোঁজেন। সরল মানুষ ভালো মানুষ, এটাই আমাদের সত্য কথা। শাহনূর ভাই, আপনি একজন কবি ও লেখক। আপনি কি একজন লেখক হিসাবে নারীবাদী লেখক, কিংবা আপনি কি একজন পুরুষবাদী লেখক? আপনি কি কোনো লেখক নারীবাদী কিংবা পুরুষবাদী কোনো অবস্থানে শনাক্ত করতে চান লেখক সত্তাকে? দেখুন, এই প্রশ্নটাই আমি মনে করি নারীবাদী এবং পুরুষবাদী। একজন লেখককে তার লিঙ্গ দিয়ে পরিচয় করাটা, এটা মুঠেই ঠিক মনে করি না আমি। কারণ একজন লেখক, তার কোনো বাউন্ডারি থাকে না। সে মুক্ত, এবং মুক্ত মনা না হওয়া পর্যন্ত একজন লেখক পরিপূর্ণ লেখক হতে পারে না। নারীবাদী আর পুরুষবাদী, পুরুষতান্ত্রিক যে সমাজ, আমাদের পুরুষতান্ত্রিক সমাজই এটাকে সৃষ্টি করে দিয়েছে যে তুমি নারীবাদী, আমি পুরুষবাদী। আসলে লেখক কখনো নারীবাদী হতে পারে না, পুরুষবাদী হতে পারে না। উনি লেখক, এটাই তার পরিচয়। এবং তার কাজই হচ্ছে মানব সত্তাকে নিয়ে লেখা, সমাজকে নিয়ে লেখা, নারীদেরকে নিয়ে লেখা, হিজড়াদের নিয়ে লেখা, এই সুঠাম দেহওয়ালা মানুষকে নিয়ে লেখা, এবং সমাজের বিস্তৃত ঘটনাবলীকে মানুষকে বোঝানোর জন্য লিখে যাওয়া, মানুষকে সরল পথে ডাকার জন্য, সহজ পথে ডাকার জন্য এই সমাজ বদলানোর কাজটা একজন লেখক করে থাকেন। সুতরাং নারীবাদী লেখক, এই প্রশ্নটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়, বিব্রতকর মনে হয়। তাই তো, জি, ভালো কথা বলেছেন। একজন লেখক কেন লিঙ্গান্তর হবে? একজন লেখক সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে লিখবে। সে নারী কিংবা পুরুষ, সে ভালো মানুষ না মন্দ মানুষ, সেটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আমি একজন লেখক হিসাবে তার সুখ দুঃখ, তার সমস্ত কিছু
তুলে ধরতে পারতেছি কিনা লেখার মাধ্যমে, এটাই তো এটাই, পরিচয় হ্যাঁ, হওয়া হ্যাঁ, উচিত। হ্যাঁ। শানুর ভাই, আপনি ইংল্যান্ড প্রবাসী একজন লেখক। ভিন্ন দেশ এবং বাংলাদেশ, এই দুই দেশের মধ্যে আপনি কি পার্থক্য খুঁজে পান বলে আপনি মনে করেন? এটা বাস্তব। আমি ইংল্যান্ডে বহু বছর যাবত আছি এবং ওইখানেই এখন স্থায়ী বসবাস করছি। তবে বাংলাদেশে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমি ঢাকায় চলে আসি। এই যে তফাৎটা, আমি অন্য কোনো দেশে কেন গেলাম না। বাংলাদেশে আসার অর্থটাই হচ্ছে মানুষ কখনো তার জন্মস্থান ভুলতে পারে না। আমার লেখা একটা কবিতার দুটি পংক্তি বললেই এই প্রশ্নের সারাংশটা আপনি পেয়ে যাবেন। আমরা যখন বিভিন্ন সেমিনারে ওই দেশে যাই, তখন আমরা কথা বলতে বলতে আমি অনেক সময় আমার কবিতার পংক্তিটা বলি যে, দেখো, শুনবো সেই পংক্তি। ভিন্ন ভাষায় কথা বলি শুধু যোগাযোগের জন্য, মাতৃভাষায় কথা বলে আমি হই ধন্য। এই যে দেশ, জন্মস্থান, নারী পুতা বাড়ি, এটা মানুষ আজীবন মনে থাকে, এটা ভুলতে পারে না। এটা হচ্ছে একটা সাইড। আর বিদেশ, যারা আমার মতো যারা অনেকেই আছি, আমরা হয়তোবা জীবন জীবিকার তাড়নায়, জীবনকে একটু ভালো স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, অথবা চাকরির সুবাদে আমরা দেশ ত্যাগ করেছি। ত্যাগ করি নাই, আমরা প্রবাসী হয়েছি। তো ওই প্রবাসী হওয়াতে আমাকে কিন্তু আমার জন্মস্থানের যে সুযোগ সুবিধা প্রথম থেকে আমি ইউজ টু ছিলাম, আমি কিন্তু ওইখানে যাই পাই নাই। আমাকে ওইটা অর্জন করতে হয়েছে। পৃথিবীতে শিল্প সাহিত্যে পুরুষের তুলনায় নারী লেখক কম কেন? এটা একটা প্রশ্ন। আসলে প্রশ্নটা ঠিকই আছে। নারীদের এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অনেক সময় বাধাগ্রস্ত হন। শুধু সাহিত্যিকরা না, শুধু লেখক বিষয়ে না, প্রত্যেকটা বিষয়ে আপনি দেখবেন নারীরা একটু না একটু পিছিয়ে আছেন। আমি যেহেতু একটি উন্নত বিশ্বে বসবাস করি, সেখানেও তুলনামূলকভাবে পুরুষরাই এগিয়ে আছেন। এটা হচ্ছে মানুষের এই জন্মগতভাবে। পুরুষরা এগিয়ে, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে আছেন, কিন্তু মেজরিটি আপনি যদি লেখক হিসাবে নারীরা পিছিয়ে নেই, তবে পুরুষরা তার চেয়ে তো অবশ্যই এগিয়ে আছেন। তবে হ্যাঁ, আমরা গত কয়েক মাস আগে কবি সিলভিয়া প্লাথ নামে একজন বিখ্যাত কবি, নারী কবি, ওনাকে নিয়ে আমাদের আহমেদ কায়সার ভাই, কবি আহমেদ কায়সার একটা নাটক লিখেছিলেন, এবং ওইটা আমরা সেদিন গিয়ে তার কবরস্থানে গিয়ে বাঙালি, ইংলিশ বিভিন্ন জন সহ এই নাটকের এই ইয়েটা আমরা করে আসলাম। তো এতে বোঝা যায় নারীরাও পিছিয়ে নাই। সর্বসময়ই নারীরাও এই সাহিত্য জগতে বিচরণ করছেন। তো আমি যেটা মনে করি, নারীদের শুধু সাহিত্যে নয়, সব ক্ষেত্রেই নারীদের বিভিন্ন বাধা, বিভিন্ন বিঘ্নতা অবশ্যই আছে। এজন্য হয়তো নারীরা একটু পিছনে। সুফিয়া কামাল পুরুষতান্ত্রিক জটিলতা, হীনমন্যতা সামাজিকভাবে অতিক্রম করতে পেরেছিলেন, কিন্তু বর্তমানে নারীরা কি পুরুষতান্ত্রিক জটিলতা অতিক্রম করতে পারছেন না বলেই নারীরা শিল্প সাহিত্যে পিছিয়ে বলে মনে করেন আপনি? এটা কি একটা কারণ হতে পারে? না, এটা আমি মনে করি সুফিয়া কামালের সময়ের চেয়ে এখন হচ্ছে একটা উত্তম সময়। এখন জ্ঞান বিজ্ঞান বিস্তর হয়েছে, বাংলাদেশের মানুষও এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। এবং নারীদের জন্য, নারীরা অনেক সময় তাদের নিজেদের ভয়ের কারণে পিছিয়ে থাকেন। আমি নারীদেরকে আহ্বান করব, আপনারা কোনো ক্ষেত্রেই কম না। শানুর ভাই, আপনি কি মনে করেন বাংলাদেশের কবি সাহিত্যিকরা লেখালেখিতে সম্পূর্ণ স্বাধীন? আপনার অবজারভেশনে, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি লক্ষ্য করেছেন? দেখুন, স্বাধীনতা একটি বিস্তর সাবজেক্ট। আমি যদি চাই আমি স্বাধীন, আমি যদি নিজেকে আবদ্ধ করতে চাই আমি আবদ্ধ হয়ে যাব। স্বাধীনতা
গড়ে আসে না, এটাকে অর্জন করতে হয়। লেখকরা আমি মনে করি অবশ্যই স্বাধীন, আগেও স্বাধীন ছিলেন। বাধা বিঘ্নতা পেরিয়ে আসতে হবে, ডিঙ্গিয়ে আসতে হবে, এই স্বাধীনতাকে অর্জন করতে হবে। যদি আমি ভয় পেয়ে যাই আমি শেষ, আর নইলে আমি পুরোটা বাংলাদেশ। মানুষ একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ যতটা প্রযুক্তি ব্যবহার করছে ততটা কিন্তু বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পঠন পাঠন করছে না। এটা আমাদের বিজ্ঞানের জন্য, বিজ্ঞানের অগ্রযাত্রার জন্য কোনো বাধাগ্রস্ত হবে বলে মনে করেন আগামীতে? দেখুন, বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ ক্ষেত্র, এবং বিজ্ঞান নিয়ে বর্তমান যুগে আমি তো মনে করি আগের চেয়ে অনেকটা, প্রত্যেকটা দেশেই বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। এবং বর্তমান প্রযুক্তি একটা বিজ্ঞান। এই আজকে আমরা কথা বলছি, মোবাইল ব্যবহার করছি, আমরা কম্পিউটার ইউজ করছি, এই যে এগুলো তো বিজ্ঞান। তো বিজ্ঞানটা বিস্তর হচ্ছে আস্তে আস্তে, ধীর গতিতে বাংলাদেশে, এটা বলতে পারেন। উন্নত বিশ্বের মতো এত তাড়াতাড়ি হয়তোবা আমরা এগুচ্ছি না, কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশও একদিন উন্নত বিশ্বের মতো বিজ্ঞান চর্চা হবে এবং বিজ্ঞান নিয়ে গবেষণা হবে। আমরা আশাবাদী। এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই। কবিতার নাম হচ্ছে স্বপ্নের অপেক্ষায়, শিরোনাম। এটা আমার প্রণয়ী হৃদয় না, এটা আমার মাতৃভূমি বইয়ের থেকে পড়ে শোনাচ্ছি। স্বপ্নের অপেক্ষায়, একটি শুভক্ষণের অপেক্ষায় প্রহর গুনছিলাম। চাপা ফুলের ডগায় চৈতালি ছাদের মিহি রশ্মি, দার্জিলিংয়ের হিমালয় বেয়ে ঝলকাবে পৃথিবী। ভারত সাগর স্রোতে আদার গহন রাতে, সজুরে কারো নাম ধরে কেহ ডাকবে। ভবের অবয়বে সব দুর্ভাগাদের ভাগ্য বদলে আমি ভাগ্য বিধাতার প্রেরিত বার্তাদূত। একটি কল্পিত স্বপ্নের অপেক্ষায় ছিলাম বহু বছর। অস্তরবীর সন্ধ্যা তারার মৃদু আলো শ্বাসে, প্রেমিক এসে হঠাৎ চমকে দিবে রাত শেষে। বলবে চলো ওই দূর দিগন্তের দক্ষিণ শেষান্তে, গুদুলির বুলবুলির মতো মুক্ত নীরে যাই উড়ে। হৃদয়গ্রাহী কবিতা শুনলাম, ধন্যবাদ। শানুর ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও খুবই কৃতজ্ঞ এটিএন নিউজের প্রতি, আপনার প্রতি, আমাকে ডাকার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুরের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।